শুভ সন্ধ্যা সবাইকে। আজকে দেখতে পাচ্ছ বোধহয় সবাই। আরো জুম করব নাকি এটাই যথেষ্ট? স্যার এটাই যথেষ্ট স্যার। আর একটু করান স্যার। ঠিক আছে স্যার। ঠিক আছে। নাম্বার 3 এক্সপেরিমেন্ট ডাইং অফ কটন ফেব্রিক উইথ সালফার ডাই। এখনো সালফার ডাই পড়েছো কিনা আমি জানি না। তো চলো শুরু করা যাক। সালফার ডাই সম্পর্কে তোমাদের কি ধারণা আছে সেটাও জানি না, তো আমি হালকা ব্রিফ দিয়ে শুরু করছি। যে আমরা তো নানা প্রকার ডাই দেখেছি, অ্যানায়নিক, ক্যাটায়নিক, নন আয়নিক ইত্যাদি। তো কিছু কিছু ডাই আছে যাদের কোনো চার্জ নেই, ঠিক আছে, এবং সেই সাথে কিন্তু তাদের ফেব্রিকের সাথে অ্যাফিনিটি আছে, ফেব্রিকের সাথে অ্যাটাচ হওয়ার মেকানিজমটাও। তাদের ভিতরে অন্যতম একটি হচ্ছে সালফার ডাই। এটি সাধারণত ইনসলিউবল ডাই, অর্থাৎ পানিতে সলিউবল নয়। তাহলে ফেব্রিকে লাগবে কিভাবে? এটাকে প্রথমে সলিউবল করে নিতে হবে, রিডিউসিং এজেন্ট দিয়ে প্রথমে সলিউবল করে নিতে হবে। সলিউবল যখন হয়ে যাবে তখন এরা ফাইবারের প্রতি আকর্ষণ বোধ হবে এবং ফাইবারের সাথে বন্ড তৈরি করবে। ফাইবারের সাথে যখন বন্ড তৈরি করলো তখন এটাকে আবার ইনসলিউবল করে দেওয়া হবে। ফলে যে বিষয়টা হলো যে প্রথমে সেটা ফাইবার ইয়ের কাছে আসলো, ফাইবারের কাছে, তারপর ফাইবারের ভিতরে ঢুকলো, ইনসলিউবল হয়ে আবার ফাইবারের গায়ে আটকে গেল, আর বেরোতে পারতেছে না। তো এরকম ইনসলিউবল ডাইস গুলোর ক্ষেত্রে সাধারণত কালার ফাস্টনেস প্রপার্টিস এগুলো একটু ভালো হয়ে থাকে যদি ওয়াশ টোয়াশ ভালো মতো হয়। তো চলো দেখি এখানে কি বলা হচ্ছে। বলা হচ্ছে যে সালফার ডাইস আর কমপ্লেক্স অফ হেটারোসাইক্লিক মলিকুলস অর মিক্সচার অফ ফর্ম বাই, এটা একটা হেটারোসাইক্লিক স্ট্রাকচার। বাই কিভাবে তৈরি হয়? মেল্টিং অর বয়েলিং অফ অর্গানিক কম্পাউন্ডস কন্টেইনিং অ্যামিনো নাইট্রো গ্রুপস। কিভাবে তৈরি হয় ডাইটা? বলা হচ্ছে বাই বয়েলিং অর মেল্টিং অর্গানিক কম্পাউন্ডস, এমন কিছু যারা অ্যামিনো এবং নাইট্রো কন্টেইন করে, উইথ সোডিয়াম পলিসালফাইডের সাহায্যে এন্ড সালফার। এই সবগুলো একসাথে যদি বয়েল করা হয় তখন এইটা সৃষ্টি হয় সালফার ডাইটা। তো এখন পর্যন্ত সালফার ডাইসের যে সঠিক স্ট্রাকচার সেটা সেভাবে বলা যাচ্ছে না বা বলা হয় না। তো সালফার ডাইসের প্রধানত মূল যে উপাদান সেটি হচ্ছে সালফার থাকে। তো সালফার ডাইস আর so called as they contain sulfur linkage within their molecules, অর্থাৎ সালফার ডাইসের সালফার লিঙ্কেজের মাধ্যমে বন্ড গঠন করে। সালফার ডাইস আর হাইলি কালার ওয়াটার ইনসলিউবল, অর্থাৎ ভালো কালার উৎপন্ন হয় ওয়াটার ইনসলিউবল কম্পাউন্ডস, মানে ওয়াটার ইনসলিউবল কম্পাউন্ডস, and have to convert into water soluble substantive dye লিউকোফর্মে পরিণত হয় যখন আমরা যেটাকে কনভার্ট করি বিফোর অ্যাপ্লিকেশন অফ টেক্সটাইল ম্যাটেরিয়াল। তাহলে টেক্সটাইলে অ্যাপ্লিকেশনের আগে এটাকে ইনসলিউবল থেকে সলিউবল করে নিই। দিস কনভার্সন ইজ ক্যারিড আউট বাই দ্য ট্রিটমেন্ট অফ রিডিউসিং এজেন্ট লাইক ডাইলুট অ্যাকোয়াস সোডিয়াম সালফাইড। সোডিয়াম সালফাইড ইউজ করে আমরা এটাকে রিডিউস করতে পারি, অর্থাৎ ইনসলিউবল থেকে সলিউবল আনতে পারি। সিন্স দ্য লিউকো, বলা হচ্ছে সিন্স দ্য লিউকোফর্ম অফ দ্য সালফাইড সাবস্টেন্টিভ টু সেলুলোজিক ম্যাটেরিয়াল, they are absorbed on the fabric surface, then they are reconverted into original water insoluble from by oxidation process. তাহলে রিডাকশনের মাধ্যমে সলিউবল করছি, অক্সিডেশনের মাধ্যমে তাদেরকে আবার ইনসলিউবল করছি। দ্য অক্সিডেশন ইজ ক্যারিড আউট বাই এয়ারিং, বাতাসের সাহায্যে হতে পারে, অথবা আমরা কি করতে পারি এক্সপোজার টু এয়ার or using an oxidizing agent like sodium dichromate ইউজ করতে পারি। The reducing agent convert the S in the dye into SH group and sulfur linkage, then the inside material thiazole containing SH are excited and reconverted into original dye. কি বলতেছি এতক্ষণ ধরে দেখি। এটা ধরে নেওয়া হয় সালফার ডাইসের স্ট্রাকচার, যে স্ট্রাকচার বলবো না, গঠন, যে SS যেটা দেওয়া আছে এখানে সালফার লিঙ্কেজ, ওকে, পাশে ডাই মানে আরো অনেক কিছু আছে। তো এটা যখন রিডিউসিং এজেন্ট সোডিয়াম সালফাইড রিডিউসিং এজেন্ট দিয়ে যখন আমরা ট্রিটমেন্ট করছি তখন সেটা ডাইঅ্যাসাইস অর্থাৎ সলিউবল বা লিউকোফর্ম হয়ে গেল। এই সলিউবল বা লিউকোফর্মটা কি হয়? এই সলিউবল বা লিউকোফর্মটা কিন্তু মানে ফেব্রিকের প্রতি আকর্ষণ বোধ করে। দেন এটা তখন যখন ডাইং হয়ে গেল, এটা তখন ডাইং করে ফেললাম ফেব্রিক, অর্থাৎ ডাই ফেব্রিকের ভিতরে ঢুকে গেল, তারপর সেটাকে অক্সিজেন দিয়ে অক্সিডেশন করবে। অক্সিডেশন করলে কি হবে? এই ইনসলিউবল ডাই মানে সলিউবল ডাই আবার ইনসলিউবল হয়ে যাবে এবং ফেব্রিকের মাঝখানে ট্র্যাপড হয়ে যাবে। ওকে, ফেব্রিকে আটকে থাকবে, তখন ওই যে ভিতরে আটকে গেল।
এটা হচ্ছে মেকানিজম। তো চলো এটা ডাইং কিভাবে করব সেই সম্পর্কে আজকে আমরা দেখব। বলা হচ্ছে অবজেক্টিভস কি, টু লার্ন অ্যাবাউট সালফার ডাইং মেকানিজম ফর কটন, টু নো দ্য কটন ডাইং প্রসিডিউর উইথ সালফার ডাই। কি কি লাগবে? বিকার, গ্লাস রড, পিপেট, সিলিন্ডার, ডিজিটাল ব্যালেন্স, থার্মোমিটার, স্যাম্পল ডাইং মেশিন, পট এটসেট্রা। রেসিপি মোটামুটি দেখি আগের মতোই। স্যাম্পল ওয়েট 5 গ্রাম, 10 গ্রাম যেটা হবে। নেক্সট যদি বলি কি থাকছে তার প্রশ্বাসে, ডাইস 3% অন দ্য ওয়েট অফ দ্য ফেব্রিক। সোডিয়াম সালফাইড, প্রথমে ডাইসটাকে কি করতে হবে, ইনসলিবল ডাইসটাকে সলিবল করতে হবে। ধরে নিছে মোটামুটি একটা অ্যামাউন্ট 10 গ্রাম পার লিটার। ওয়েটিং এজেন্ট 1 গ্রাম পার লিটার, লেবেলিং এজেন্ট 1 গ্রাম পার লিটার, সেকুস্টানিন। ওকে, গ্লুবার সল্ট যখন সলিবল হয়ে যাবে তখন ফাইবারের ভিতরে ঢোকার জন্য। ওকে, তারপর সোডা অ্যাশ অ্যালকালাইন কন্ডিশনে ডাইং হবে। টেম্পারেচার 1 ঘন্টা 20 ডাইং হলো। ডাইং হওয়ার পর এটাকে আবার আমাদের কি করতে হবে, অক্সিডেশন করতে হবে। সেটার কথা কি এখানে বলেছি? এই যে অক্সিডেশন। দেন ডাইং যখন হয়ে গেল ফেব্রিকটা, সেই ফেব্রিকটাকে তখন আমরা অক্সিডেশন করব সোডিয়াম পারবোরেট দিয়ে 0.5 গ্রাম পার লিটার ইউজ করলেই হবে। তো এই রেসিপিটা উপরে লেখাই ভালো ছিল, তাহলে দুটো একসাথে বোঝা যাবে। ওকে, তাহলে কি কাজ আমাদের, যেহেতু ডাইটা ইনসলিবল ডাই, সেটাকে সলিউবল করতে হবে আগে, সলিউবল। তারপর সেটা দিয়ে ডাইং করব যথারীতি ডাইং এর মতোই। তারপর ডাইড ফেব্রিকটাকে আবার অক্সিডেশন করে ইনসলিবল ডাইসে ফেরত আনবো। ডান? চলো শুরু করি আমরা। তাহলে আমাদের এখানে কি কি লাগছে আমরা যদি দেখি, স্যাম্পল ওয়েট আমাদের হলো 5 গ্রাম, ফেব্রিক মেটাল টু লিকুইড রেশিও কত, তাহলে কত হবে টোটাল লিকুইড, কত হবে 200। কিভাবে 5 ইনটু কত, 20, 200, এই দাঁড়া 5 ইনটু 20 কত হবে, 5 20 তো 100, 200 হবে কেন, দূর মাথা গেছে আমার। তাহলে কত হবে টোটাল লিকুইড, কত হবে 100। 100। টোটাল লিকুইড হবে 100। তাহলে আমরা ক্যালকুলেশনে চলে যাই। টোটাল লিকুইড, এটাতে লেখা যাচ্ছে না 100। ওকে, ডান, টোটাল লিকুইড। এরপরে স্যাম্পল ওয়েট 5 গ্রাম হলো। এবার ডাইসের পরিমাণ তাহলে কত বের হবে, একইভাবে আমরা বের করব 5 ইনটু 3%, 3/100, তাহলে হচ্ছে 15/100। কত হবে 15/100, কত হবে 15/100 কত হবে, ক্যালকুলেটর নাও, 0.15 গ্রাম। তাহলে ডাইস হচ্ছে 0.15 গ্রাম হলো। সোডিয়াম সালফাইড 10 গ্রাম পার লিটার, তাহলে এটা কিভাবে বের করব, 10 ইনটু টোটাল লিকুইড 100 বাই কত হবে 1000, কাটো 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 1, তাহলে কত আসে 1 গ্রাম। এই হা হু করতে হবে তো, না তো বুঝি না আসলে নাই। এরপরে হচ্ছে জি ওয়েটিং স্যার। এজেন্ট, ওয়েটিং জি এজেন্ট স্যার। কতটুকু, 1 গ্রাম পার লিটার, তাহলে 1 ইনটু কত 1000, এই সরি 100, টোটাল লিকুইড 100 গুণন 1000, তাহলে 200 কাটলে 1/10, 1/10 এ কত হবে 0.10। 0.1 গ্রাম। তাহলে এটা হলো, ওটা 1 গ্রাম, এটা হচ্ছে 0.1 গ্রাম। তাহলে লেবেলিং এজেন্ট 0.1 গ্রাম। ওকে, সিকুয়েস্টারিং এজেন্ট 0.1 গ্রাম। ক্লিয়ার? গ্লুবার সল্ট 10 গ্রাম পার লিটার, তাহলে তো একই আসবে 1 গ্রাম, তাই না 100 মিলির জন্য, তাই কি না, এই কথা জি বলো। স্যার। আচ্ছা, ওকে। সোডা অ্যাশ 5 গ্রাম পার লিটার, তাহলে এটা বের করি, সোডা অ্যাশ 5 গ্রাম পার লিটার কিভাবে বের করব, 5 ইনটু 100 বাই 1000, তার মানে কত 5 ভাগ, এই 200 কেটে দিলে 5 ভাগ 10 মানে হাফ, তাই না, হাফ হাফ, 5 ভাগ 10 কত
5/10 কত রে ভাই? হাফ না? 0.5। জি স্যার। তাহলে এখানে কত? 0.5 গ্রাম হইলো? হয়েছে? এবার আসি, এবার আমাদের লিকুয়ার ক্যালকুলেশন করতে হবে। তাহলে 0.15 গ্রাম ডাইস, এটা তো মাপবো না, আমরা স্টক সলিউশন করব। তাহলে 100 তে যদি থাকে 1% স্টক সলিউশন যদি করি, তাহলে 100 তে থাকবে 1 গ্রাম। তাহলে একে কত থাকবে? 1/100 সমান সমান কত? 0.01 গ্রাম। 0.01 গ্রাম, তাই না? তাই কি না? জি স্যার। এখন আমার কত লাগবে এখানে? 15, মানে 0.15। ভাগ দাও 0.15 কে। 0.15 ভাগ হচ্ছে 0.01, কত হয়? সিম্পল ইকুয়েশন 150। 150 কে 0.15 কে ভাগ দিবা হচ্ছে, আরে পয়েন্ট আছে সামনে, 0.01 দিয়ে 15 মিলি হয়েছে? তাহলে ডাইস হচ্ছে 15 মিলি। 15 মিলি। এটা তো 1 গ্রাম মাপতেই পারবো, কোনো ঝামেলা নাই। ওয়েটিং এজেন্ট হলো 0.1 গ্রাম। তাহলে ভাগ দাও, একই সলিউশন যদি করো আরেকটা 1% সলিউশনে যদি করো, তাহলে 0.1 ভাগ হচ্ছে 0.01 কত হবে? 10 মিলি, তাই কি না? 10 মিলি হয় স্যার। ওকে, তাহলে 10 মিলি। তাহলে এখানে কত হবে? 10 মিলি। বাকিগুলো একই হিসাবে 1 গ্রাম পার লিটার, 0.1 দরকার, তাহলে 10 মিলি। তাহলে 10 মিলি। লোবার সল্ট হচ্ছে কতটুকু? এটাও 1 গ্রাম, এটা মেপে দেওয়া যাবে। সোডা অ্যাশ হচ্ছে 0.5। তাহলে 0.5 গ্রাম চাইলে মেপে দিতে পারো, অথবা যদি স্টক সলিউশন করতে চাও তাহলে একটু ঘন স্টক সলিউশন করতে হবে। মনে করো 5% স্টক সলিউশন করবা, তাহলে 5% স্টক সলিউশন করলে কি হবে? প্রতি মিলিতে থাকবে 100 মিলিতে থাকবে কত? 5 প্রতি মিলিতে থাকবে, সমান সমান 0.05। তাহলে এবার 0.5 ভাগ 0.05 ভাগ দাও, সমান কত হবে? 0.5 ভাগ 0.05 কত হবে? 10 মিলি। স্যার 10। তাহলে এটা যদি তুমি 10 মিলি নাও, নিলা। ওকে, এই হলো আমাদের। এখন আমরা টোটাল লিকুয়ার ক্যালকুলেট করব। তাহলে এখানে হচ্ছে 15 প্লাস হচ্ছে 10 প্লাস 10 30 35 45 45 আর হচ্ছে 10 55। তাহলে 55 মিলি প্লাস এর সাথে আর কতটুকু পানি লাগবে? 45 মিলি পানি, টোটাল 45। 100 মিলি। হয়েছে? হিসাব স্যার। ক্যালকুলেশন হয়েছে। ওকে, এরপরে আসি, এখানে আমি সেটা করে দিয়েছি, এই যেগুলো এই 55 মিলি। ওকে, ডান, এটা থেকে বুঝবা। এখন আসি প্রসেস কার্ভে। তাহলে স্যাম্পল হলো স্কার্ট বেস কটন, 30 বা 40 যেটা ধরো। তাহলে প্রথমে সোডা অ্যাশ, সোডিয়াম সালফাইড, ওয়াটার, এটা এইভাবে চালাচ্ছে ওরা। 30-এ, এখানে 30-এ শুরু করতে পারো তুমি, ওরা 40-এ শুরু করছে, কোনো সমস্যা নেই। প্রথমে এমনি ঘোরাচ্ছে, তারপর সালফার ডাইস দিচ্ছে 10 মিনিট। এগুলো যেহেতু মিনিট গুলা মানে মার্জিন মেপে মেপে করা নাই, 10 মিনিট তো এতটুকু হওয়ার কথা, এই 10 মিনিট। তারপরে সালফার ডাই দিচ্ছে, এটা নিজেদের মতো করে আঁকাবা, 30 ধরে আঁকাবা, 30 ধরে আঁকাবা, সালফার ডাই দিচ্ছে। তারপরে সালফার ডাই দেওয়ার পর সোডিয়াম সালফাইড দেওয়ার পর, তাহলে এখন টেম্পারেচার বাড়াবো, ঠিক আছে? 60 বা 70, এখানে কত টেম্পারেচার দেওয়া আছে রেসিপিতে? 95 থেকে 100। আচ্ছা, তাহলে 100 ডিগ্রিতে আমি উঠাবো। তাহলে 100 ডিগ্রিতে উঠাতে গেলে আমার এখানকার যে গ্রাফ সেটা ভুল বা সেভাবে ঠিকঠাক মতো দেওয়া নাই, তাহলে সেটা নিজেদের মতো আঁকাবো। যারা ক্লাস করছে না তারা এটার মতো আঁকাই দিবে। ওকে, তাহলে সালফার এখানে 30 থেকে যদি শুরু করি, ধরে নিলাম এখানে 30, তাহলে যেটা হলো
আমার এরপরে টেম্পারেচার উঠবে কততে 100 বা 90 এ, ধরে নিলাম 90 উঠবে, এটা 90। তাহলে এখান 30 থেকে 90 ডিগ্রি ডিফারেন্স কত? 60। 2 ডিগ্রি সেন্টিগ্রেড উঠালে আমার উঠবে মিনিটে, হলে এটা হবে আমার তখন কত মিনিট? 30 মিনিট। এটা 30 মিনিট, তাহলে প্রথমে 10 মিনিট, 10 মিনিট প্লাস 30 মিনিট, আর এখানে ডাইং হবে 1 ঘন্টা। এখানে সোডিয়াম ক্লোরাইডও দিচ্ছি বা এখানে দিতে পারি। ঘটনাটা দেখো, আমাদের প্রথমে ইনসলিবল ডাইটাকে কি করতে হবে? সলিবল করতে হবে, তাই না? তাহলে আমরা কি কি দিচ্ছি? সোডিয়াম সালফাইড দিচ্ছি, ওয়াটার দিচ্ছি, সালফার ডাই দিচ্ছি। তাহলে এই সোডিয়াম সালফাইড এই ডাইটাকে প্রথমে কি করবে? সলিবল করবে, এবং টেম্পারেচার উঠাতে উঠাতে 90 পৌঁছাতে পৌঁছাতে এটা সলিবল হয়ে যাবে। 90 তে গিয়েও সলিবল হলো, এটা তো কন্টিনিউয়াসলি ঘুরছে। তারপর এটা ফাইবারের ভিতরে প্রবেশ করবে, তারপর কুলিং করলাম। তাহলে এখানে ধরে নাও 1 ঘন্টা, তাহলে এপাশে 10 10 20 মিনিট প্লাস 30 মিনিট প্লাস 1 ঘন্টা। আবার নামাবা 50 বা 40-এ, 50 40-এ যেটাতেই নামাও। তাহলে 90 থেকে 50 এর ডিসটেন্স হচ্ছে 40, 2 ডিগ্রি সেন্টিগ্রেড পার মিনিট নামালে হচ্ছে 20 মিনিট। ডান। এরপরে তোমাদের আরেকটা কার্ভ আঁকতে হবে এখানে, সেটা হচ্ছে রিঅক্সিডেশন। কারণ ইনসলিবল করে ফেব্রিকে প্রথমে লাগানো হলো, এবার অক্সিডেশন, অথবা ফেব্রিকটাকে যদি বাতাসে রাখা হয় তাহলেও সেটা অক্সিডেশন হবে, বাট সেই ক্ষেত্রে কমপ্লিটলি হবে কিনা বা এই ধরনের কিছু প্রবলেম দেখা দেয়। এই হচ্ছে ডাইং কার্ভ। তাহলে এখানে রিডাকশন অফ দ্য ডাইং বলা হচ্ছে রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ সোডিয়াম সালফাইড ইনসলিবল ডাইস আর বয়েল 100 ডিগ্রি ফর 15 মিনিট এন্ড মেক সলিবল। তো কার্ভে তোমরা এটা একসাথে দেখাইছে, চাইলে তোমরা আলাদা দেখাইতে পারো, যে 100 ডিগ্রিতে উঠলে সোডিয়াম সালফাইড, সোডা অ্যাশ, সালফার ডাই এগুলো উঠলে তারপর কিন্তু ডাইটা সলিবল হচ্ছে, যেটা এখানে বলছে রিকোয়ার্ড অ্যামাউন্ট সোডিয়াম সালফাইড এন্ড ইনসলিবল ডাইস আর বয়েলড এট 100 ডিগ্রি 10 to 15 মিনিটস এন্ড মেক ইট সলিবল। তাহলে এখানে 10-15 মিনিট দেখাতে পারো চাইলে, অথবা যে এখানে সলিবল করা হলো আগে ডাইকে, এখানে 10 মিনিট দিয়ে যে ডাই সলিবলাইজেশন। ডাই সলিবল হলো dying with reduced dye, then add auxiliary chemical in soluble dye and rinse temperature 100 to and raise the temperature 100 to 60 for minutes, 100 degrees থাকবে, add soda soap 30 মিনিট and bleaching। অর্থাৎ নরমাল যেভাবে আমরা করে থাকি সেভাবে চলছে। দেখো এখানে কিন্তু বর্ণনা একভাবে দিছে, এখানে লিখছে আরেকভাবে। তুমি যেইভাবে বর্ণনা দিবা সেইভাবে লিখবা, ঠিক আছে? তুমি যদি চাও প্রথমে এই সোডিয়াম সালফাইড এবং ওয়াটার এবং সালফার ডাই প্রথমে 100 ডিগ্রিতে ইয়ে করে নিতে পারো, মানে এখানে একটা কার্ভ দেখাইলা 100 ডিগ্রিতে সলিবল হলো, সলিবলের একটা কার্ভ ডান। তারপর নরমাল যেভাবে ডাইং করি 30 থেকে, তখন এই পাশে আরেকটা ধরলাম 30 থেকে একটা ডাইং, আরেকটা হচ্ছে রিঅক্সিডেশনের একটা কার্ভ। আমার কথা কি বোঝা গেছে? তুমি যেহেতু বর্ণনা অনুসারে যদি দিতে চাও যে রিডাকশন অফ দ্য ডাই, প্রথম কার্ভ হবে, প্রথম একটা কার্ভ হবে, এখানে মনে করো 3টা কার্ভ হবে। প্রথম কার্ভ হবে কিসের? 100 ডিগ্রিতে, সে 100 ডিগ্রিতে রিডাকশন, 100 ডিগ্রিতে সলিবলাইজেশন। দ্বিতীয়টা হচ্ছে ডাইং, সলিবুলাইজ ডাই দিয়ে ডাইং। তৃতীয়টা হচ্ছে রিঅক্সিডেশন। ক্লিয়ার? ওকে। ডাইং এ কি বলছে? যখন তোমার ডাইটা কি হয়ে গেল, soluble হয়ে গেল, add auxiliary chemicals and soluble dye and raise the temperature 100 degree for 60 minutes, add soda 2 step in 100 degree centigrade যখন ডাইং করবা, and after 30 minutes of bleaching 100 degree, অর্থাৎ 2 ভাগে দিবা। after 1 hour drain at 50 degree and ensure hot water 70 degree তে, then to 15 minutes to non leaching out। leaching out মানে কি? লিচিং ওই যে বেরিয়ে আসে, পানি যখন দেব পরবর্তীতে বেরিয়ে আসে, এটা যেন না, এটাকে লিচিং আউট বলে। ওকে। তারপর অক্সিডেশন টু দ্য প্যারেন্ট ডাই। আফটার ডাইং the reduced water soluble from of the dye should make insoluble by the oxidation. To fix the fabric permanently, for the oxidation we may use potassium dichromate, acetic acid, sodium perborate, sodium nitrite oxide, etc. তো সোডিয়াম পারবোরেট এখানে 0.5 গ্রাম পার লিটার দিচ্ছে। এখানে ক্যালকুলেশন যদি করি আমাদের 100 মিলি, তাহলে 0.5 ইনটু 100 বাই 1000 যা আসবে, টেম্পারেচার 20 মিনিট, এটার একটা কার্ভ দিয়ে দিবা, অক্সিডেশন হলো। এরপরে আসে আফটার ট্রিটমেন্ট। তুমি চাইলে প্রত্যেকটা স্টেজের আলাদা আলাদা করে কার্ভ দিতে পারো।
আফটার ট্রিটমেন্ট। আফটার ট্রিটমেন্টটা কি বলা হচ্ছে, তাহলে প্যারেন্ট ডাইতে ফিরে গেল কিন্তু আবার, ঠিক আছে, ইনসলিবল হয়ে গেল। এবার the light fastness property of sulfur dyes, which is generally good, can be improved by after treatment with certain metallic salt. তো লাইট ফাস্টনেস যেমন যেহেতু ইনসলিবল ডাই, সেই ক্ষেত্রে তাদের যে প্রপার্টিসটা অর্থাৎ ফাস্টনেস প্রপার্টিস গুলা ভালো, কারণ এটা তো আর ধুইলে চলে যাচ্ছে না, তাই না? তাহলে সলিবলাইজেশন সলিবল না যে পানি ধুইলে চলে যাবে, কিন্তু এটার লাইট ফাস্টনেস প্রপার্টিসটা খারাপ। সেটা সাধারণত ইমপ্রুভ করার জন্য কিছু মেটালিক সল্ট রয়েছে, যেমন কপার, কয়লাম, এ ধরনের সল্ট দিয়ে ট্রিটমেন্ট করা হয় যাতে একটা কমপ্লেক্স সৃষ্টি করে। তাহলে এই কমপ্লেক্স সৃষ্টি করলে ডাইটা বেরিয়ে আসবে না, মানে নষ্ট হবে না। The light fastness property of sulfur dyes, which is generally good, can be improved by after treatment with certain metallic salts. Thus, a treatment with caustic copper sulfate and acetic acid in presence of potassium dichromate improves the light fastness properties. When the dichromate is also present in washing, slightly improves. তো এটা অক্সিলারি প্রসেস, মানে এডিশনাল প্রসেস, চাইলে করা যেতে পারে আফটার ট্রিটমেন্ট, না চাইলে দরকার নেই। তাহলে কপার সালফেট সলিউশন 1 থেকে 2% অন দা ওয়েট অফ দ্য গুডস, মানে হচ্ছে ফেব্রিকের ওজন অনুসারে, এন্ড অ্যাসিডিক ওই একই জিনিস ফেব্রিকের ওজন অনুসারে, টেম্পারেচার 70, 20 থেকে 30, এটার একটা কার্ভ হবে। ওকে, তাহলে আমার কি হলো, ডাই প্রথমে ইনসলিবল ডাই সলিবল হলো, সেই সলিবল ডাই দিয়ে ডাইং করলাম, সেই সলিবল ডাইকে তারপর অক্সিডেশন করে প্যারেন্ট ডাইতে নিলাম, তারপর আফটার ট্রিটমেন্ট করলাম, ডান। প্রিকুয়েশন, প্রিকুয়েশনটা কি, ফেব্রিক মাস্ট নট এক্সপোজ টু এয়ার ডিউরিং ডাইং টু প্রিভেন্ট দ্য প্রেসিপিটেশন এন্ড অক্সিডেশন causes uneven dyeing. আমরা যখন ডাইং করছি তখন যেন অক্সিজেন এখানে না আসে, কারণ অক্সিজেন আসলে কি হবে, অক্সিজেন আসলে আমার যে ইনসলিবল ডাই মানে সলিবল ডাইটা সেটা তো বিক্রিয়া করে আবার ইনসলিবল হয়ে যাবে, তাই না? তাহলে তখন কি হবে, সেটা হয়তো ভিতরে কোথাও ঢুকছে, কোথাও ঢোকেনি, বা এরকম হবে সেই ক্ষেত্রে। ওকে, great care should be taken during the reduction process because over reduction should be lower affinity towards the fiber as a dull shade of the, তো রিডাকশন প্রসেসের আমরা কথা বলছি, যে রিডাকশন অফ দ্য ডাই। এই যে এখানে দেখো, আমরা যখন ইনসলিবল ডাইটাকে সলিবল করছি সেই ক্ষেত্রে সোডিয়াম সালফাইড দিয়ে অ্যাপ্লাই করছি। এখন কথা হচ্ছে এক্সেস অ্যামাউন্ট যদি দিয়ে দেই বা কম দিয়ে দেই, কোনোটাই কিন্তু ভালো না। তাহলে এক্সেস দিলে সেটা ডাল শেড তৈরি করবে, আবার কম দিলে সেটা ইনসলিবল থেকে যাবে, ফলে সেটা কিন্তু ফেব্রিকের ভিতরে না ঢুকে ফেব্রিকের উপরে গুটি 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 এরকম থেকে যাবে। ঠিক আছে, এই দুটো হচ্ছে প্রিকুয়েশন আমরা করব। তো এটার কিছু রিমার্কস কনক্লুশন যদি বলি, যে সালফার ডাইস হোয়াইটলি কটন কালারেশন, বিশেষ করে জিন্স বা এই ধরনের বেটার ফাস্টনেস প্রপার্টিস, বাট ফাস্টনেস প্রপার্টিস কিন্তু ভালো, মানে অন্যান্য ফাস্টনেস গুলো, বাট নিড টু কেয়ারফুল স্টেপ ডাইং, অ্যাভয়েড টেন্ডারিং এন্ড ব্রঞ্জিনেস অফ দ্য সেম। এই টেন্ডারিং এবং ব্রঞ্জিনেস সালফার ডাইসের দুটো প্রবলেম, যে ডাই অনেক সময় ফেব্রিকের এই সেল উৎপন্ন হলে ফেব্রিক নষ্ট, মানে সালফার দিয়ে H2SO4 উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে ফেব্রিকটা ড্যামেজ হয়ে যায়, নরম হয়ে যায়। ঠিক আছে, এই ধরনের প্রবলেম ঘটতে পারে। তাহলে আজকে আমরা দেখলাম, কি দেখেছি, যে সালফার ডাই এর ডাইং প্রসেস। তাহলে আমরা সালফার ডাই সম্পর্কে যদি প্রথমে বলি, সালফার ডাই একটা ইনসলিবল ডাই, ফলে প্রথমে সালফার ডাইটাকে সলিবল করে নিতে হয় রিডিউসিং এজেন্ট দিয়ে, সলিবল হলে দেন সেটা ফেব্রিকে অ্যাপ্লাই করা যায়, তারপর সেটাকে আবার অক্সিডেশন করে প্যারেন্ট ডাইতে ফেরত নিয়ে আসা যায়। এই হচ্ছে কথা, এখানে এই মেকানিজমটা দেওয়া আছে। আমরা যেভাবে এখানে রেসিপি দেওয়া আছে, দরকার হলে রেসিপি সবগুলোকে এক জায়গায় লিখবা, যে রেসিপি ফর প্রথমে হলো যে সলিবলাইজেশনের জন্য রেসিপি আলাদা করে নিবা, সোডিয়াম সালফাইড ডাইস ওয়াটার, ঠিক আছে। তারপরে ডাইং এর জন্য চাইলে রেসিপি আলাদা করতে পারো, যে রেসিপি ফর ডাইং, তাহলে ডাইং এর সময় কি কি থাকবে, ওয়েটিং, লেভেলিং, সিকুয়েস্টারিং, গ্লোবার, সোডা অ্যাসিড এগুলা থাকতো। তারপর রেসিপি ফর কিসের জন্য, ওই যে কোথায় গেল আমাদের অক্সিডেশন, রেসিপি ফর আফটার ট্রিটমেন্ট, তারপর বর্ণনা দিলে সুন্দর করে। এবং আগামী ক্লাসে এটার বাড়ির কাজ থাকবে, যে 4টা স্টেপে তোমাদের ইয়েটা করা, গ্রাফগুলো আঁকা, রেসিপিগুলো আলাদা করে সুন্দর করে এবং গ্রাফগুলো আঁকানো। এটা আমি তোমাদের আগামী ক্লাসে দেখব কি অবস্থা। তো সালফার ডাইসের এতটুকুই। তো
তো সালফার ডাই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে সেটা করি, এরপর আমরা গত ক্লাসে যে বাড়ির কাজটা ছিল সেটা নিয়ে কথা বলবো। সালফার ডাইস নিয়ে কখন প্রশ্ন আছে কিনা? বল। আচ্ছা ঠিক আছে,